তাহলে আমরা মোটামুটি শুরু করি। তো আপনারা খেয়াল করেন, আমরা বোর্ডের উপরে দেখেন আমরা একটা সিকিউ লিখে রাখছি। দেখেন এই পাত্রে দেওয়া আছে, দেখেন অ্যাসিটিক অ্যাসিড 60 ml 0.2 মোলার ঘনমাত্রা, এবং বি পাত্রে দেওয়া আছে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস 40 ml পরিমাণ 0.2 মোলার ঘনমাত্রা, এবং এই এ পাত্র এবং বি পাত্রের এই সলিউশনকে আমার সি পাত্রের ভিতরে রাখা আছে। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, আমি কোশ্চেনগুলো এখানে লিখে রাখছি অলরেডি। খেয়াল করেন প্রথম কোশ্চেনটা দেখেন দেয়া আছে, দেখেন বি পাত্রের দ্রবণের পিএইচ কত। এই বি পাত্রের দ্রবণের পিএইচ প্রথমে আমরা বের করতে চাই। বি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করতে চাই আমরা। এটা আপনারা সবাই পারবেন। তো বি পাত্রের দ্রবণের পিএইচ যখন নির্ণয় করব, আমরা পিএইচ কে আগে ডিফাইন করে নেব, ঠিক আছে? পিএইচ কে আগে সংজ্ঞায়িত করে নেবেন। পিএইচ এর সংজ্ঞা দিবেন আপনারা। পিএইচ এর সংজ্ঞা দেওয়ার পর আমরা শিখেছিলাম যে যৌগটা দেয়া থাকবে আপনাকে, সেই যৌগটা আপনি ভেঙে ফেলবেন। দেখেন এটা স্ট্রং অ্যাসিড, একমুখী টিপ জন্য আমরা ইউজ করব, রাইট? ওকে, সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। এখানে দেখেন OH নেগেটিভ আয়ন একটা, অর্থাৎ এই যে ঘনমাত্রা দেয়া আছে এই ঘনমাত্রা আসলে OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা। OH নেগেটিভ আয়ন যদি একাধিক থাকতো তাহলে আমার কিন্তু ঘনমাত্রাকে তত দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হতো। এখানে OH নেগেটিভ আয়ন যদি দুটো থাকতো এই ঘনমাত্রাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তিনটা থাকলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, রাইট? ওকে, তাহলে যে OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা আমি পেয়েছি, এখান থেকে আমি POH বের করতে পারবো, মাইনাস লগ অফ OH নেগেটিভ আয়ন, রাইট? তাহলে আমার POH বের গেল, বাট বের করতে বলছে আমাকে pH। এখন কি করবেন? কমেন্ট বক্সে आंसर জানান, आंसर কত বের হলো। যে ফার্স্ট যে কমেন্ট করবেন তার নামটা আমরা জানিয়ে দিব। কত आंसर বের হলো সবাই আমাকে একটু বলে ফেলেন। সবাই आंसरটা একটু বলে ফেলেন। মাকরুমা সুলতানা মন্তব্য করেছে 13.30 মাকরুমা। রোজিনা আক্তার মন্তব্য করেছে, উম্মে হাবিবা 13.3। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাবে। আলশারের রাফিদ 13.3 মন্তব্য করছে, এখন ক্লিয়ার। তাহলে এটা আমরা 13.3 आंसर হবে, তাই তো? 13.3 आंसर হবে। তার মানে এখানে আসবে কয়টা? আসবে 0.7, আর এখান থেকে আমরা 14 মাইনাস 0.7 করব, 13.3 আসবে आंसर। ওকে, এটা ক্লিয়ার কিনা সবাই? এটা সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা অন্য কোশ্চেনে যাব। একটা গ শিখে ফেললাম আমরা। ওকে, এখন দেখেন আমরা এ পাত্রের দ্রবণে আরেকটা গ দেয়া আছে, এ পাত্রের দ্রবণের pH নির্ণয়, রাইট? এখন এ পাত্রে কিন্তু আপনার দেয়া আছে, দেখেন এ পাত্রে কিন্তু দেয়া আছে আপনার মৃদু অ্যাসিড, রাইট? অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড।
তো মৃদু অ্যাসিড প্রথম আমরা কি করব, পিএইচ কে ডিফাইন করে নেব, পিএইচ এর সংজ্ঞা দিয়ে নেব। তাহলে আমরা প্রথম একটা স্ট্রং বেজের পিএইচ বের করলাম, এখন একটা উইক অ্যাসিডের, মৃদু অ্যাসিডের আমরা পিএইচ নির্ণয় করব। আমরা শিখেছিলাম যখনই পিএইচ বের করব, যে যৌগ আমাকে দেওয়া হবে সেই যৌগটা আগে আমরা ভেঙে ফেলবো। তো অ্যাসিটিক অ্যাসিড আমরা ভেঙে ফেললাম, যেহেতু মৃদু অ্যাসিড আমরা উভমুখী তীর চিহ্ন দিতে পারি। এখন দেখেন, এখানে দেখেন এটা যেহেতু উইক অ্যাসিড, তাহলে H+ আয়নের ঘনমাত্রা আমরা যখন বসাবো, আমরা শিখিয়েছিলাম H+ আয়নের ঘনমাত্রা কিন্তু সরাসরি এই পয়েন্ট 2 আমরা ব্যবহার করতে পারবো না। এর ঘনমাত্রা কি হবে, সূত্রটা কি হবে, আলফা ইনটু সি, অর্থাৎ সরাসরি সি না, কারণ এটা মৃদু অ্যাসিড হলে বিয়োজন মাত্রা খুবই কম, স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। এখানে বিয়োজন ধ্রুবকের একটা বিষয় আসবে, অর্থাৎ অক্সফোর্ডের লৌহকরণ সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার সূত্রটা কি হয়ে যাবে, আলফা সি। এই আলফা আবার সমান সমান আমরা কি জানি, √k/c ইনটু সি, বা এটাকে যদি আরো সুন্দর করে লিখি আমরা এরকমও লিখতে পারি। তো আমরা এর ভিতরে ভ্যালু বসাই দিব, কি হবে এর মান জানি, দেখেন 1.8 ইনটু 10 ইনভার্স 5 ইনটু সি এর মান 0.2, আমার H+ আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। তাহলে H+ আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম এত মোলার। এরপর আমরা এখন pH সমান সমান মাইনাস লগ অফ H+ অ্যাপ্লাই করে দেব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কত আনসার বের হবে, সবাই এটা মন্তব্য করেন। আমরা মৃদু অ্যাসিডের pH বের করা শিখলাম, এর আগে আমরা শিখেছি। এটা দেখেন আনসার বলেন, ফাইনাল আনসার আমাকে বলেন কত আসবে, ঘনমাত্রাও বলেন, আবার আমাকে, তাহলে যদি আমার মৃদু অ্যাসিড হয়, আমরা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমার H+ আয়নের ঘনমাত্রা কিন্তু সরাসরি 0.2 বসানো যাবে না। আমরা শিখেছিলাম মৃদু অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা বের করার সূত্র কি হবে, আলফা ইনটু সি, আলফা সি, কারণ এটা আংশিক মাত্রায় বিয়োজিত হয়, এখানে বিয়োজন ধ্রুবকের বিষয় আছে, অক্সফোর্ডের লৌহকরণ সূত্র। এই আলফা সমান সমান √k/c, অক্সফোর্ডের লৌহকরণ সূত্র আমরা শিখেছি, সেটা বসিয়ে দিলাম ইনটু সি, বা এইভাবে √k ইনটু সি লেখা যায়। এটাকে সরল করে ভ্যালুটা বসিয়ে দিলাম, আমরা H+ আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। যেহেতু pH বের করতে বলছে, সরাসরি মাইনাস লগ অফ H+ আয়নের আমরা বের করে ফেলতে পারবো। মানে এই যে এখানে এই pH-টা এই পাশে করেন, এখান থেকে আপনি pH বের করে ফেলেন, pH সমান সমান মাইনাস লগ অফ H+, যা ভ্যালু আসে। ব্যাস, আনসার যা আসবে আমাকে বলে। 2.721, 2.72 বলছে আলসারে, রাকিব বলছে, অনেক সার 2.8 বলছে, স্বর্ণভদ্র 2.72, সবাই 2.72 বলছে। তাহলে এটাকে আমরা রাইট বলে ধরে নেব। মাকরুমা সুলতানা, রাফিউদ্দিন, স্বর্ণভদ্র, দীপা, রোজিনা আক্তার, হৃদয় মিয়া, মেহবুব হাসান আর আল রিফাত সবাই 2.7 মন্তব্য করছে, রাইট। তাহলে আনসার আমরা পাবো 2.72। তাহলে এটা আমরা সবাই বের করতে পারবো আশা করি। তাহলে এটা আমরা শিখে ফেললাম যে কিভাবে উইক অ্যাসিডের, আমাকে স্ট্রং অ্যাসিড বেজেরও pH বের করা পড়তে পারে, গ নম্বরে উইক অ্যাসিড বেজেরও pH বা pOH নির্ণয় করা পড়তে পারে, আশা করি আমরা পারবো। আমাদের এখন হচ্ছে ঘ নাম্বারটা খেয়াল করেন। ঘ নাম্বার দেখেন, এইটা আমাদের একেবারে আমরা বাফার দ্রবণে, আমরা অক্সফোর্ডের লৌহকরণ সূত্র শিখেছিলাম গত ক্লাসে। দেখেন এ এবং বি পাত্র আপনি খেয়াল করেন, এই পাত্রের ভিতরে মৃদু অ্যাসিড দেয়া আছে, আর বি পাত্রের ভিতরে কিন্তু ক্ষার দেয়া আছে, লবণ না। তাহলে আমাকে বলেছে যে এই দুটো পাত্রের মিশ্রিত দ্রবণের pH বের করো। তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন, আর আমরা ঘ নাম্বারটা নিয়ে কাজ করতেছি, এই যে ঘ নাম্বারটা নিয়ে কাজ করব। এটা দেখেন বিভিন্ন ভাবে করা যায়, তবে আমরা সবচেয়ে সহজ টেকনিকটা অ্যাপ্লাই করব। দেখেন এই ঘ নাম্বারে আমরা যখন অ্যাপ্লাইটা যখন করব, চিন্তা করেন আগে অ্যাসিটিক অ্যাসিডের আপনি মোল সংখ্যা বের করে ফেলবেন, n অফ অ্যাসিটিক অ্যাসিড। দেখেন এখানে যেহেতু আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে, আমরা শিখেছি পরিমাণগত রসায়ন পড়তে যে এই ঘনমাত্রা এবং আয়তন মাল্টিপ্লাই করলে আমার কিন্তু মোল সংখ্যা বের হয়ে যায়। অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা দেখেন, এর আয়তন কত, 60 ml, তাহলে 60 ভাগ 1000, ঘনমাত্রা 0.2, দ্যাট ইজ 0.012 মোলার।
অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা আসলো। কারো কোনো কোয়ারি আছে কিনা দেখেন। আমরা এরপরে দেখেন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করে ফেলবো। তাহলে এটাও VS, তাহলে দেখেন ভি এর মান আমার হচ্ছে 40 ml, এটাকে 1000 দিয়ে গুণ করে 0.2 আসলে 0.008 মোলার। তাহলে আমাকে যদি আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে, দেখেন দুজনের ফর্মেশনটা আলাদা আলাদা ছিল। আমরা কি করলাম, এই অ্যাসিড এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুজনের মোল সংখ্যাটা আগে বের করে নেব। যেভাবে দেওয়া থাকে প্রথম কাজ কি করবেন, এদের মোল সংখ্যা বের করে নেবেন, তারপর দুজনকে আমরা বিক্রিয়া করাবো। এই মোল সংখ্যা বের করা ক্লিয়ার কিনা? কারণ কোয়ালিফিকলি বলেন যে মোল সংখ্যা বের করা ক্লিয়ার কিনা। আমি এটা মাল্টিপ্লাই করে দেখেন মোল সংখ্যা এখানে বের এটা মোল আর না, সরি মোল, MOLE মোল, এটা MOLE মোল, রাইট? তাহলে আমরা কিন্তু এই মৃদু অ্যাসিড এবং এর ক্ষারের কিন্তু আমরা মোল সংখ্যাটা বের করে ফেললাম। প্রথম কাজটা যেভাবে পড়ুক আপনার যৌগ দেয়া থাক, দ্রবণ দেয়া থাক, আগে মোল সংখ্যাটা বের করে ফেলবেন, তারপর দুইজনের আমরা বিক্রিয়া করাবো, অ্যাসিড এবং ক্ষারের আমরা বিক্রিয়া করাবো। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? মোল সংখ্যা আমরা জানি যদি আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকে, এই দুটো মাল্টিপ্লাই করলে মোল সংখ্যা বের হয়ে যায়। এখন দেখেন এই অ্যাসিড এবং ক্ষার আপনার বিক্রিয়া করা ফেলবেন। বিক্রিয়াটা কমপ্লিট করেন সবাই। এখন দেখেন এটা যদি কমপ্লিট করি আমার কি আসতেছে, CH3COO Na+ ওয়াটার, রাইট? এটা কিন্তু দেখেন এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা আগে কিন্তু কি করলাম, দুইজনের মোল সংখ্যা বের করে নিয়ে এখন বিক্রিয়া করায় ফেললাম। ওকে, বিক্রিয়া করানোর পরে দেখেন আমার অ্যাসিড কতটুকু, দেখেন মোল দেখেন তো। আরেকটা তথ্য বলে নিই, সবসময় অ্যাসিডের মোল সংখ্যা কিন্তু এই ক্ষারের মোল সংখ্যা থেকে বেশি হবে, না হলে কিন্তু বাফার দ্রবণ পাওয়া যাবে না। তাহলে ইনিশিয়ালি যদি আমি চিন্তা করি, দেখেন প্রাথমিক অবস্থা যদি আমি চিন্তা করি, দেখেন তাহলে আমার অ্যাসিড কতটুকু 0.012 মোল, আমার ক্ষার কতটুকু 0.008 মোল। আমার প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ আমি পাবো না, রাইট কিনা? সবাই জানি এটা। দেখেন সাম্য অবস্থায় দেখেন এটা 1:1 রেশিও যদি খেয়াল করেন 1:1:1:1, অর্থাৎ আমার এই যে 0.08 মোল, এই 0.008 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ আমি জিনিসটাকে এরকম লিখতে পারি 0.12 - 0.008 মোল। এটা কি হবে 0.008 - 0.008, সবটুকু ক্ষার বিক্রিয়া করে ফেলছে। আমার এখানে তৈরি হবে 0.008 মোল, আমার ওয়াটারও তৈরি হবে 0.008 মোল। এটা ক্লিয়ার কিনা আগে সবাই বলেন। এই জিনিসটা ক্লিয়ার কারণে আমরা আলফা দেখেন এটা 0.012 মোল, অ্যাসিডের পরিমাণটা বেশি আর ক্ষারের পরিমাণটা কম, অর্থাৎ এই কম পরিমাণ ক্ষার সমপরিমাণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ 0.012 মোলের থেকে 0.008 মোল বিক্রিয়া করে ফেলবে। অর্থাৎ ক্ষারটুকু আমরা সব বিক্রিয়া করে ফেলতেছে, আর দ্রবণে অ্যাসিড অবশিষ্ট থাকবে, রাইট কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন সবাই। এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই আমাকে বলেন। প্রত্যাশা মজুমদার বলছে ক্লিয়ার স্যার। রাফিউদ্দিন ইয়েস, খালিদ মাহমুদ খালিদ ক্লিয়ার। ওকে, খেয়াল করেন আমরা যখন ইনিশিয়াল অবস্থায় যখন দেখলাম যে আমার অ্যাসিড আছে 0.012 মোল, আমার ক্ষার আছে 0.008 মোল, যখন একটা 2 লিটার আয়তন বিশিষ্ট পাত্রে আপনি অ্যাসিড বা ক্ষার রাখেন সাথে সাথে কিন্তু উৎপাদ তৈরি হয় না। এখানে ইনিশিয়াল অবস্থায় উৎপাদ কিন্তু নাই, কিন্তু যখন টাইম স্পেন্ড হচ্ছে 5 মিনিট 10 মিনিট, তখন কিন্তু আমার এই বিক্রিয়ক কিন্তু ভাঙা শুরু করবে। দেখেন
আমার ক্ষারের পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণ বেশি, অর্থাৎ আমরা যদি সব 1:1 রেশিও, অর্থাৎ ক্ষার যতটুকু ঠিক ততটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমার ক্ষার আছে 0.008 মোল, এই 0.008 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া, অর্থাৎ 0.012 মোলের থেকে 0.008 মোলের পরিমাণ আমার ভেঙে যাবে এবং ক্ষার টোটালি বিক্রিয়া করে ফেলবে এবং রেশিও অনুযায়ী 0.008 মোল এবং 0.008 মোল পানি এবং সোডিয়াম অ্যাসিড লবণ তৈরি হবে। তাহলে আমার ফাইনালি আমার ক্ষার থাকতে অ্যাসিড থাকতেছে 0.004 মোল। আমার ক্ষার ভ্যানিশ হয়ে গেছে, আমার কাছে 0.008 মোল থাকতেছে, 0.008 মোল পানি থাকতেছে। অর্থাৎ দেখেন আমার এখন দ্রবণের ভিতরে এই যে মৃদু অ্যাসিড এবং তার লবণ অবশিষ্ট আছে এবং এটা বাফার দ্রবণে পরিণত হয়েছে, বাফার দ্রবণে কনভার্ট হয়েছে, রাইট কিনা? এটা একটা বাফার দ্রবণ, কারণ দেখেন ক্ষার অবশিষ্ট হয়ে গেছে, ক্ষার ব্যবহৃত হয়ে গেছে সম্পূর্ণ, আমার এখন মৃদু অ্যাসিড এবং লবণ উপস্থিত। তাহলে আমার এখন নিচে আমরা লিখতে পারি যে মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমার অবশিষ্ট থাকে মৃদু অ্যাসিড এবং উহার লবণ। সুতরাং এটি একটা বাফার দ্রবণ। এই দ্রবণের পিএইচ যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে, রাইট কিনা? এখন আপনারা লিখেন যে এ ও বি পাত্রের মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং উহার লবণ উপস্থিত, সুতরাং এটি একটি বাফার দ্রবণ এবং এই দ্রবণের পিএইচ বের করতে হলে হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। এটুকু সবাই লিখে নেন যে এ ও বি এর মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং উহার শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত, সুতরাং এটি একটি বাফার দ্রবণ। এই দ্রবণের পিএইচ যদি বের করতে হয় তাহলে আমাকে হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণটা লিখে ফেলি। তাহলে হেন্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ কি ছিল? pH pK প্লাস লগ, লবণের ঘনমাত্রা দেখেন, লবণ লিখবেন স্পেসিফিক যে লবণ আপনাকে দেয়া থাকবে সেই লবণটাই আপনি লিখবেন, লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। সূত্রটা ক্লিয়ার কিনা? আমরা লবণ কিন্তু লিখবো না, আমরা এখানে বলি এখানে লবণ বা অ্যাসিড বানান করে লিখবেন না, যে লবণ আপনাকে লবণ পাবেন এবং যে অ্যাসিড পাবেন সেটা স্পেসিফিক লিখবেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে সবাই বলেন। অ্যাসিড যদি নিঃশেষ হয়ে যায় এটা বাফা দ্রবণ তৈরি হবে না মেহেদি, এই জন্য সবসময় অ্যাসিডের পরিমাণটা অবশিষ্ট থাকবে। যদি কোনো ক্রমে দেখেন অ্যাসিড ভ্যানিশ হয়ে গেছে ওইটা আর বাফা দ্রবণ হবে না, সবসময় ক্ষার ভ্যানিশ হবে। ক্ষার যখন ভ্যানিশ হবে তখন এটা বাফা দ্রবণ তৈরি হওয়ার সুযোগ আছে। এই জন্য আমার বিক্রিয়া করবে সম্পূর্ণটুকু ক্ষার, অ্যাসিড কখনোই সম্পূর্ণ বিক্রিয়া করবে না, অ্যাসিড অবশিষ্ট থাকবে এবং লবণটা অবশিষ্ট থেকে যাবে এবং তৈরি হবে বাফার সলিউশন। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখেন আবার বলি এখানে কিন্তু স্পেসিফিক লবণটা লিখবেন, লবণ বানান করে লিখবেন না, লবণই লিখবেন না, আমরা লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখেন pH সমান pK এর মান তো দেয়া নেই, অনেক সময় pK এর মান দেয়া থাকে, এটাকে log অফ k লিখে দিলাম যেহেতু k এর মান আমার কাছে আছে, প্লাস log দেখেন এটা যেহেতু ঘনমাত্রা তাহলে আমরা কি হবে n অফ, আমরা জানি ঘনমাত্রা কি n বাই কি v, তাহলে n অফ CH3C হলো Na বাই v এবং এটা কি হবে n অফ CH3C হলো H বাই v। অর্থাৎ লবণের মোল সংখ্যা বাই আয়তন, অ্যাসিডের মোল সংখ্যা বাই আয়তন, ঘনমাত্রা বের করার সূত্র C সূত্র কি n বাই v। এখন দেখেন এই অ্যাসিড এবং লবণ কিন্তু একই আয়তনের পাত্রে আছে, অর্থাৎ v এর মানটা কিন্তু এক, অর্থাৎ vটা কিন্তু আমার এখান থেকে কি হয়ে যাবে চলে যাবে, vটা এখান থেকে সরে যাবে। তাহলে ফাইনালি আমার সূত্রটা কি থাকবে, যেহেতু একই ঘনমাত্রা দুটো যখন মিক্স করছি আয়তন কিন্তু আমার সেম, অর্থাৎ আয়তনটা আমার চলে যাবে মাইনাস লগ অফ কে প্লাস লগ আমার থেকে যাবে তাহলে n অফ CH3C হলো Na বাই n অফ CH3C হলো H। এখন আমরা ভ্যালু সব বসিয়ে দিই, মাইনাস লগ অফ কে এর মান হচ্ছে 1.8 ইনটু 10 ইনভার্স 5 প্লাস লগ লবণের মোল সংখ্যা 0.008 বা অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.004
ফাইনাল আনসার কত আমাকে সবাই বলেন, মন্তব্য করেন। আনসার কত মন্তব্য করেন, পিএইচ কত বের হলো। যেহেতু একই আয়তনের পাত্র ভি ক্রস হয়ে যাচ্ছে, দুটো পাত্র যখন মিক্স করব আমার সেম আয়তনে, তাহলে আমার কিন্তু এখান থেকে আয়তনটা যেহেতু সেম, আয়তনটা এখান থেকে সরে গেল। লবণের ঘনমাত্রা থাকলো আর অ্যাসিড লবণের মোল সংখ্যা থাকলো, অ্যাসিডের মোল সংখ্যা থাকলো। আমার এই যে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.004 মোল আর লবণের মোল সংখ্যা হচ্ছে 0.008 মোল। ফাইনাল আনসার আমাকে মন্তব্য করেন এবং এটা ক্লিয়ার কিনা বলেন। এটা ক্লিয়ার কিনা মন্তব্য করেন। 5.06 রিয়াজুল হাসান প্রিন্স সবার আগে মন্তব্য করেছে 5.04 হ্যাঁ 5.04। মাহমুদ খালিদ মনে হচ্ছে ভুল হচ্ছে, 4.92 বলছে। 5.04 দুজনের আমি পেয়েছি, এটা রাইট আনসার হবে। 5.04 ইজ দ্য রাইট আনসার। এটা ক্যালকুলেশন করলে 5.04 আসবে। এটা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান, কমেন্ট সেকশনে সবাই জানান। এটা বুঝে থাকলে তাহলে আমরা আরেকটা পরবর্তী ঘতে আমরা চলে যাব সবাই। এটা বুঝে থাকলে সবাই কমেন্ট সেকশনে জানান। মেহেদি হাসান ইয়েস স্যার ক্লিয়ার। আর শাহরিয়ার আফরিদ ইয়েস স্যার। আবু হেনা রাজু এখনো কমেন্টস করতেছে, মন্তব্য করতেছে। আনসার জিনিয়া সুলতানা 5.04 বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই এটা বুঝছে আশা করি। ক্লিয়ার স্যার। এখন দেখেন এই যে সি পাত্রে আমরা যখন এ আর বি, এর ভিতরে আমি সামান্য অ্যাসিড ছেড়ে দেব, সামান্য বেস ছেড়ে দেব, পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আপনি দেখেন লাস্ট ঘটা যখন আনসার করবেন, টেকনিকটা দেখেন। আমি যে প্রথম থেকে করে আসলাম, এর আগে যে ঘটা করেছি এর হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের আগ পর্যন্ত লিখে ফেলবেন। এটা যখন আনসার করবেন হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের আগ পর্যন্ত লিখে ফেলবো। আগেরটা যেভাবে করেছেন আগ পর্যন্ত লিখে ফেলবো। অর্থাৎ আমরা যখন যে সি পাত্রে যখন মিক্স করেছে মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত থাকবে, এই পর্যন্ত লিখে ফেলতে হবে। সুতরাং এটি একটি বাফার দ্রবণ। অর্থাৎ আমরা আবার বলি যে সি পাত্রে যে এ ও বি এর মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত, সুতরাং এটি একটি বাফার দ্রবণ। এই পর্যন্ত লিখে ফেলার পরে আমার কৌশল দেখাতে হবে। এরপর আপনি মৃদু অ্যাসিডটা ভেঙে ফেলবেন, তার লবণটা ভেঙে ফেলবেন। রাইট, এটা হলো বাফার দ্রবণ। এখন এই দ্রবণের ভিতরে আমি অ্যাসিড যোগ করব, এই দ্রবণের ভিতরে আমি ক্ষার যোগ করব। ক্ষার যোগ করে দেখাবো যে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় কিনা। আমরা গতদিন শিখেছি যদি বাফার দ্রবণ হয়, এর ভিতরে অ্যাসিড যোগ করি আর ক্ষার যোগ করি, পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখন এর ভিতরে অ্যাসিড যোগ করব। অবশ্যই সামান্য পরিমাণ, জমা যোগ করা যাবে না। আমরা বলেছিলাম সামান্য পরিমাণ যোগ করতে হবে। সামান্য পরিমাণ যোগ করলে H+ আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এটা যদি খেয়াল করে দেখেন H+ আয়ন আছে, এটা কিন্তু অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়েছে। এটা কিভাবে লিখতে হবে ঘটা আমি আবার বলি। আগের যে ঘটা আমরা আনসার করলাম A+B দ্রবণের পিএইচ বের করতে, যে আনসারটা লিখলাম যে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ লিখছি আগ পর্যন্ত করে ফেলতে হবে। অর্থাৎ ওই যে আমরা মোল সংখ্যা মাইনাস করে মোল সংখ্যা বের করলাম দুজন, তারপরে লিখলাম কি এই যে মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত, সুতরাং এটি একটি বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ লেখার পরে এই বাফার দ্রবণটা লিখে ফেলতে হবে এবং এর ভিতরে এখন অ্যাসিড যোগ করব, এর ভিতরে আমি এখন ক্ষার যোগ করব। দেখি পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। আমি খেয়াল করে দেখেন সোডিয়াম অ্যাসিডেরটা কিন্তু শক্তিশালী, অর্থাৎ এবং এটা কি হয়েছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে, সম্পূর্ণ বিয়োজিত। আর এটা কি আংশিক বিয়োজিত।
তাহলে দেখেন এটা যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে থাকে দ্রবণে অ্যাসিডের আয়নের পরিমাণ কিন্তু সর্বোচ্চ, রাইট? এটা যদি 20,000 অণু হয়, এই অ্যাসিড আয়নও 20,000 অণু। এটা যদি 10,000 অণু হয়, এটা 10,000 অণু, বাট এটা আংশিক মাত্রায় বিয়োজিত হয়েছে। এটা যদি 20,000 অণু হয়, এই অ্যাসিডের আয়ন কিন্তু 10 থেকে 20টা, অর্থাৎ দ্রবণে অ্যাসিডের আয়নের পরিমাণ কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ দ্রবণে যখন আপনি অ্যাসিড যোগ করবেন, অ্যাসিড থেকে যে H+ আয়ন আসবে, ওই অ্যাসিড আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড যোগ করলে অ্যাডিং অ্যাসিড। যখন আমরা অ্যাসিড যোগ করব, অ্যাসিড থেকে যত H+ আয়ন আসবে, এই অ্যাসিড আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। ওকে, তাহলে কিন্তু আমার এই দ্রবণে যে H+ আয়নের যে ঘনমাত্রায় ছিল সেই ঘনমাত্রায় আছে, H+ আয়নের ঘনমাত্রার তো কোনো চেঞ্জ হয় না। তার মানে কি pH এর মানেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে যখন আমরা এই দ্রবণের ভিতরে সামান্য অ্যাসিড যোগ করছি, আসলে H+ আয়নের ঘনমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ pH এর মানেরও কোনো চেঞ্জ হবে না। বাট যখন আমি ক্ষার যোগ করব, দেখেন ক্ষার থেকে যে OH নেগেটিভ আয়ন আসবে, ও এই H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। যখন আমরা ক্ষার যোগ করতেছি, অ্যাডিং বেস, যখন ক্ষার যোগ করলাম, ক্ষার থেকে যে OH নেগেটিভ আয়ন আসছে, OH+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। যখনই পানি তৈরি করলে দ্রবণে কিন্তু H+ আয়নের কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে। তার মানে H+ আয়নের মান ঘনমাত্রা যখন কমে যাচ্ছে, pH কিন্তু চেঞ্জ হওয়ার কথা, বাট pH চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আমরা বলেছিলাম এটা কিন্তু স্বল্প বিয়োজিত। 20,000 অণু যদি হয়, 10 থেকে 20টা বা 30টা অণু কিন্তু বিয়োজিত হয়েছে, আরো কিন্তু অসংখ্য আমার এখানে অণু থেকে গেছে। যখন H+ আয়নের ঘনমাত্রাটা এখান থেকে কমে যাচ্ছে, এ আবার বিয়োজিত হয়ে ওই H+ আয়নের ঘনমাত্রাটাকে কি করে ফেলবে? ব্যালেন্স করে ফেলবে। আলটিমেটলি এই দ্রবণে H+ আয়নের ঘনমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ H+ আয়নের ঘনমাত্রা যদি পরিবর্তন না হয়, pH এর মানেরও কোনো পরিবর্তন হবে না। বাট এটা যদি স্ট্রং অ্যাসিড নিতাম, ও কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেলে, ঘনমাত্রা কমে গেলে ব্যাকআপ কিন্তু আমরা পেতাম না। এই জন্য বাফার দ্রবণ তৈরিতে সবসময় কিন্তু উইক অ্যাসিড নিতে হয়, যাতে ঘনমাত্রাটা আমার কমে গেলেও আবার ও বিয়োজিত হয়ে ওই H+ বা OH নেগেটিভ আয়নের ঘনমাত্রাটাকে ব্যালেন্স করতে পারে। তাহলে আলটিমেটলি এই দ্রবণের ভিতরে, সি পাত্রের ভিতরে যখন আমি সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করছি, আলটিমেটলি pH এর মানের কোনো পরিবর্তন হবে না। এটা একটি বাফার দ্রবণ, সেহেতু pH এর মান কি থাকবে? স্থির থাকবে। এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান, কমেন্ট সেকশনে সবাই জানান। এবং কিভাবে লিখতে হবে সেটাও ক্লিয়ার কিনা। যদি সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে pH এর মানে পরিবর্তন হবে কিনা, এরকম যদি আমাকে কোশ্চেন দেয়, তাহলে আমি যখন আনসার লিখবো, আমার কোনো কোশ্চেন কিভাবে লিখবো, এটার কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই জানান কমেন্ট সেকশনে, বুঝেছেন কিনা। রাফিক ক্লিয়ার স্যার বলছেন। রাফিউদ্দিন ক্লিয়ার। হৃদয় মিয়া, উম্মে হাবিবা, রোজিনা আক্তার, জিনিয়া সুলতানা, আল রিফাত, অ্যাসিড যোগ করলে অ্যাসিড থেকে যত H+ আসবে, সব এই অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, অবিয়োজিত। ফলে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, মানে H+ আয়ন যা ছিল তাই থাকবে। আল রিফাত, আমার উদ্দেশ্য হচ্ছে H+ আয়নের ঘনমাত্রার আমি কোনো পরিবর্তন হতে দেব না। যদি H+ আয়নের ঘনমাত্রা চেঞ্জ হয়, তাহলে pH ও চেঞ্জ হবে। তো আমি যখন অ্যাসিড যোগ করছি, সব অ্যাসিডের সাথে যুক্ত অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতেছে, তাহলে H+ আয়নের ঘনমাত্রার তো কোনো চেঞ্জ হচ্ছে না, যেমন আছে তেমনই। এই জন্য pH এর মান স্থির থাকবে। আর ক্ষার যোগ করলে ক্ষার থেকে যে H+ আসবে, সেটা ওয়াটারের সাথে ওয়াটার তৈরি করবে। এখানে ঘনমাত্রাটা কমে গেলেও আবার এই অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড, আবার বিয়োজিত হয়ে H+ আয়নের ঘনমাত্রাটা কি করে ফেলবে? ব্যালেন্স করে ফেলবে। আলটিমেটলি এই দ্রবণে pH এর মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে আল রিফাত? তাহলে সবাই বুঝছে আশা করি।
সিকিউ দিয়ে চেষ্টা করি। একটা প্রশ্ন সবাই করে ফেলেন, সি পাত্রে পিএইচ বের করো। সবাই এটা কমপ্লিট করেন, সি পাত্রে পিএইচ বের করে ফেলবো সবাই। এটা তুলে ফেলেন এবং চেষ্টা করব যে সি পাত্রে আমার পিএইচ কত। সি পাত্রের পিএইচ সবাই চেষ্টা করব আমরা করে ফেলবো এখনই। তাহলে আমরা এটা এখন সবাই যদি বুঝে থাকি, দেখেন এই চ্যাপ্টার থেকে এইভাবেই কোশ্চেন পড়বে, যা দিয়েছে এর বাইরে কোশ্চেন হবে না, এই ধরনের কোশ্চেন হবে, সবাই পারবেন আশা করি। তো আমরা প্রথম যে কাজটা করব, এখানে একটাই কোশ্চেনই দিয়েছে সি পাত্রে পিএইচ বের করতে, অর্থাৎ এ আর বি পাত্রের দ্রবণের ভিতরে ছেড়ে দিয়েছি, তার মানে সি পাত্রে আমার পিএইচ বের করতে হবে, দ্যাট ইজ একটা বাফার দ্রবণের পিএইচ হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ ইউজ করতে হবে। তাহলে আমি প্রথম যেটা কাজটা করব, আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা বের করে ফেলবো। n of CH3COOH, that is কি হবে VS, V হচ্ছে আমার 70/1000 into 0.2, that is 0.014 mol MOL। ওকে, এরপর আমরা বের করে ফেলবো সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর একটা করে ফেলি, তাহলে এটা কত আসতেছে 60 গুণ 1000.1, that is 0.006 মোল। ওকে, এরপরে কাজ হচ্ছে আমার এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলানো। লবণ এবং পানি তৈরি করবে, রাইট। এরপরে আমার কাজ কি অবস্থা, প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় আমার অ্যাসিড আছে কতটুকু, আমার অ্যাসিড আছে 0.014 মোল এবং আমার ক্ষার আছে কতটুকু 0.006 মোল। ইনিশিয়াল অবস্থায় কোনো প্রোডাক্ট আমি পাবো না, রাইট। তাহলে আমার সাম্য অবস্থা কি হবে, এটা যেহেতু 1:1 রেশিও, 1:1 রেশিও দেখেন সব, তার মানে আমার এই যে 0.014 এর থেকে আমার বিক্রিয়া করে ফেলবে এতটুকু, আর ক্ষার সবটুকু বিক্রিয়া করে ফেলবে বিয়োজন মাত্রার সূত্র অনুযায়ী এবং রেশিও অনুযায়ী। এখানে তৈরি হবে 0.006 মোল লবণ, 0.006 মোল পানি। তাহলে আমার অবশিষ্ট থাকতেছে 0.008 মোল আমার লবণ, আমার ক্ষার ভ্যানিশ হয়ে গিয়েছে, অ্যাসিড অবশিষ্ট থাকতেছে 008 মোল, ক্ষার অবশিষ্ট, লবণ অবশিষ্ট থাকতেছে এত মোল, এটাও একই সেম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়ারি আছে কিনা? এরপরে কি লিখতে হবে সেটা আমি এখন লিখে দিব, সবাই তুলে নেবেন, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই জানান।
স্বর্ণভদ্র দীপা বলছে ক্লিয়ার। হৃদয় মিয়া 1:1 রেশিও দিবে, 1:1 রেশিও ছাড়া হবে না। হৃদয় মিয়া সবসময় 1:1 রেশিও রিঅ্যাকশনে দিবে, বাট জৈব অ্যাসিডটা ইথানোইক অ্যাসিড না দিয়ে আপনাকে ফর্মিক অ্যাসিড দিতে পারে, HCOH দিতে পারে এরকম, বাট 1:1 রেশিও দিবে। উম্মে হাবিবা বলছে ক্লিয়ার, ইয়েস বলছে। আল রিফাত ক্লিয়ার। মাহমুদ খালিদের অলরেডি আনসার বের করা হয়ে গেছে 4.62, ভেরি গুড। তো এরপরে দেখেন, এরপরে যে কথাটা লিখবেন এরকম লিখবেন যে সি পাত্রের মিশ্রিত দ্রবণে, এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এটা ভ্যানিশ, তাহলে আমরা লিখব সি পাত্রের মিশ্রিত দ্রবণে মৃদু অ্যাসিড এবং মহা শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত। আমি লিখে দিই, সি পাত্রে এও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় মৃদু অ্যাসিড এবং উহার শক্তিশালী ক্ষারের লবণ উপস্থিত। সুতরাং এটি একটি বাফার দ্রবণ। এই পেপারে যদি কৌশল লিখতে বলে পিএইচ চেঞ্জ হবে কিনা, এরপরে কৌশলটা লিখতে হয়। এখন যেহেতু আমাকে পিএইচ বের করতে বলছে, আমরা ম্যাথমেটিক্যালি সূত্রে বসাই বাফার দ্রবণ। এই দ্রবণের বা সি পাত্রে পিএইচ বের করতে হলে অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। এখন আমি অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ লিখে ফেলব। অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ লিখে ফেললাম। অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ লিখতে হবে মাইনাস লগ অফ কে, লগ আমরা ঘনমাত্রা জানি, ঘনমাত্রা বের করার সূত্র আছে n/v, তাহলে n অফ সোডিয়াম অ্যাসিটেট লবণ বাই v by V, n of acetic acid by V। যেহেতু সি পাত্রের আমার ঘনমাত্রা সমান, অর্থাৎ ভিটা কিন্তু আমার থাকবে না, তাহলে আমি এখন কি লিখবো, pH is equal to minus log of K plus log আমার n of অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা by n of লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন এখানে ভ্যালু বসাই দিলে এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া যাবে না, মূল সংখ্যা, তাহলে আমার মাইনাস লগ অফ কে এর মান হচ্ছে 1.8 ইনটু 10 ইনভার্স 5 প্লাস লগ লবণের ভ্যালু হচ্ছে 0.006 আর এটা হচ্ছে 0.008। আনসার কত বেরোবে সবাই মন্তব্য করেন, আনসার কত বেরোবে এবং এটা ক্লিয়ার কিনা। 4.6 প্রত্যাশা মজুমদার আনসার বের করে ফেলেছে অনেকে।
আলশাহের রাশিদ আনসার বের করেছে, মাকরুম আছে তারা 4.6 বলছে, 4.6 ই আসবে। আপনারা অন্যরা মন্তব্য করেন, দেখেন 4.6 আনসার আসে কিনা। এবার আপনাদের একটা বাসার কাজ আমরা দিয়ে দিব, সেই সিকিউরটা করে আমাকে ইনবক্স করবেন এবং কিছু কথা বলবো আপনাদের সাথে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা। স্বর্ণভদ্র দীপা বলছে 4.61, রিয়াজুল হাসান প্রিন্স বলছে 4.61 বা 4.62, 4.612 লিখলেই হবে, সমস্যা নাই। উম্মে হাবিবা 4.6 বলছে, 4.6 লিখলেও কোনো সমস্যা নাই। 4.6 লেখেন, 4.61 লেখেন, 4.62 লেখেন, সমস্যা নাই। দশম রোজিনা আক্তার 4.61, ওকে, আপনারা সবাই বুঝেছেন আশা করি। এখন আমরা একটা এইচডব্লিউ দিয়ে দিই, এটা আপনারা বাসার কাজ করবেন। এটা সবাই তুলে নেন, এটা এইচডব্লিউ, এটা আমাকে করে সবাই ইনবক্স করবেন, এটা কমপ্লিট করে সবাই ইনবক্স করবেন। এইচডব্লিউ, এটা সবাই তুলে নেন। এটা সবাই কমপ্লিট করেন, কমপ্লিট করে এইটা আনসার করে আমাকে সবাই ইনবক্স করবেন। এটা আর তাহলে আমার বাফার সলিউশনের উপরে সিকিউ দেখে আপনি বই খুলে দেখবেন, এই ধরনের সিকিউ পড়ছে, এর বাইরে কোশ্চেন পড়ার আসলে খুব বেশি সুযোগ নেই, এই ধরনের কোশ্চেনই পড়ে। তো আপনারা বাফার সলিউশনের উপরে সিকিউ পড়লে আশা করি পারবেন। আমরা প্রথমেই বলেছিলাম আমাকে তিন ধরনের পিএইচ নির্ণয় শিখতে হবে। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বেস, সেটা আমরা পারি। উইক অ্যাসিড বেস, মৃদু অ্যাসিড ক্ষার, সেটা আমরা পারি। এবং বাফার দ্রবণের পিএইচ, এবং সেটাও আমরা পারি। এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, যে বাফার দ্রবণের সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কি পরিবর্তন হয় কি হয় না, এ ধরনের। তো আমরা এটা বলার চেষ্টা করেছি, দেখেন। আর আপনারা এটা করে কমপ্লিট করে